আজকে আমরা কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারটার ভিডিও তোমাদের কাছে নিয়ে আসছি এই কারণে যে এই কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস 12 বিএসসি এবং জয়েন্ট এন্ট্রান্স আইআইটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। তো আমরা এই কন্টিনিউটিটা তো লাস্ট আগের ভিডিওটাতে কন্টিনিউয়াস কাকে বলে এবং কন্টিনিউটির সম্বন্ধে কিছুটা জেনেছি। আজকে আমরা সেই জায়গা থেকে স্টার্ট করব। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, দেখার পর নিশ্চয়ই তোমাদের কন্টিনিউটি বা ডিফারেন্সিবিলিটিতে যত ধরনের কোশ্চেন রয়েছে সেগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। তো আমরা ফার্স্ট শুরু করছি কন্টিনিউটি অফ কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন বলতে কি, ইফ ধরো ইউ ইজ ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, সেটা যদি এক্স ইজ ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস হয়, আর একটা ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু জি অফ ইউ, সেটা যদি আমার ইউ ইজ ইকুয়াল টু এফ অফ এ পয়েন্টে কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা বলতে পারবো দ্য কম্পোজিট ফাংশন y is equal to g of f of x, এটা x is equal to a পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে কি দাঁড়ালো, u is equal to fx একটা ফাংশন, সেটা যদি x is equal to a পয়েন্টে কন্টিনিউয়াস হয়, এবং y একটা ফাংশন যেটা g of u মানে g of fx, সেটা যদি f of a পয়েন্টে কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা বলতে পারবো যে y is equal to g of f of x, g of f of x এটাও হয়ে যাবে x is equal to a পয়েন্টে কন্টিনিউয়াস। ওকে, এবার এটা আমাদের কম্পোজিট ফাংশন। সাপোজ আমাদের ধরো দেওয়া হলো সাইন এক্স স্কোয়ার, এটা কন্টিনিউয়াস হবে কিনা। তো আমাদের এটা দেখার থেকে আমরা বলবো যে সাইন এক্স যেহেতু কন্টিনিউয়াস, ওকে, and x square is a polynomial function is also continuous, so if fx is equal to x square, okay, and gx is equal to আমার sin x, তাহলে g of fx কি হয়ে যাবে, g of fx, g x টা যদি sin x হয়, g of fx এর হয়ে যাবে এটা। ওকে, তাহলে এই ফাংশনটাও আমার কন্টিনিউয়াস হয়ে যাবে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল করি, তারপর আমরা ডিফারেন্সিবিলিটিতে যাব। এক্সাম্পল কয়েকটা করি, এই ধরনের এক্সাম্পলগুলো জয়েন্ট পার্ট আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেয়। ফার্স্টলি হচ্ছে আমার ধরো এফএক্স একটা ফাংশন, সেটা দেওয়া আছে 1 যখন আমার এক্সটা লেসার ইকুয়ালস টু 3। নেক্সট দেওয়া আছে ax প্লাস b যখন আমার বলা হচ্ছে 3 লেস x লেস 5, ওকে, আর ইজ ইকুয়াল টু 7 যখন আমার বলা হয়েছে 5 লেস ইকুয়ালস টু x। তো আমাদের এখানে a ও b এর ভ্যালুটা বের করতে হবে। বলা আছে যে এফএক্সটা কন্টিনিউয়াস, কি বের করতে হবে, ও এ ও বি এর ভ্যালুটা বের করতে হবে। দেখো এফএক্সটা যদি কন্টিনিউয়াস বলা থাকে, তাহলে অ্যাকচুয়ালি এফএক্স ইজ থ্রু আওয়ার হোল ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, অর্থাৎ এফএক্স 3 থেকে 5 এর মধ্যে কন্টিনিউয়াস তো অবশ্যই হবে। তাহলে কন্টিনিউটির আমাদের আগের দিন কি দেখেছি, যে লেফট হ্যান্ড লিমিট 3 পয়েন্টে আর 3 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট সেম হবে, এবং 3 পয়েন্টে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সেম হবে। তো আমাদের লিমিট যদি আমরা x টেন্ডস টু 3 মাইনাস নিই, দিস ইজ দ্য লেফট হ্যান্ড লিমিট অফ fx। সো 3 মাইনাসের জন্য অর্থাৎ x টা লেস দ্যান ইকুয়ালস টু 3, তাহলে এটা 1 হয়ে যাবে, এটা LHL। ওকে, এবার RHL টা কত হবে, RHL হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 3 প্লাস কি দাঁড়াবে, সেক্ষেত্রে ফাংশনটা 3 অর্থাৎ x টা 3 থেকে বড়, তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে ax প্লাস b অর্থাৎ 3a প্লাস b। আবার একইভাবে বলা হয়েছে, আবার দেখো এখানে f of 3 টাও অ্যাকচুয়ালি 1, একইভাবে বলা হয়েছে যে আমার 5 পয়েন্টেও কন্টিনিউয়াস। তাহলে কি পাবো, 5 এর আমরা লেফট হ্যান্ড লিমিট নেবো, লেফট হ্যান্ড লিমিট কোথায়, অ্যাট x ইকুয়ালস টু 5, কি পাবো, লিমিট x টেন্ডস টু 5 মাইনাস, সেক্ষেত্রে এক্সটা দেখো 5 এর থেকে কম, অর্থাৎ এটা হবে ax প্লাস b, সেটা কত হবে 5a প্লাস b। আবার রাইট হ্যান্ড লিমিটটা কি হবে, RHL
লিমিট এক্স টেন্স টু 5 প্লাস, সেক্ষেত্রে দেখো এক্সটা 5-এর থেকে বড়, তার মানে এটা 7 হয়ে গেল। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি যে আমার কন্টিনিউয়াস হতে গেলে 3a প্লাস বিটাকে 1 হতে হবে এবং 5a প্লাস বিটাকে 7 হতে হবে। তাহলে কি লিখবো এবার? 3a plus b is equal to 1 and 5a plus b is equal to 7. ওকে, এবার যদি আমরা এটা মাইনাস করে দিই, দেখো মাইনাস 2a বিটা ক্যান্সেল হয়ে যাবে, is equal to minus 6, a is equal to 3. a যদি 3 হয় তাহলে বিটা কত পাবো? 1 minus 3a, that is 1 minus 9 is equal to minus 8. এটা যদি হয়ে যায় আমাদের তাহলে আমরা বলতে পারবো যে ওই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ওকে, নেক্সট আমরা অ্যানাদার প্রবলেমে চলে যাচ্ছি। আমি আরেকটা প্রবলেম করছি, যে যেমন দেওয়া হয়েছে দেখো fx ইজ ইকুয়াল টু আমার বলা হয়েছে 1 মাইনাস cos 2x বাই x স্কোয়ার x নট ইকুয়ালস টু 0। ওকে, ইজ ইকুয়াল টু কে বলা হয়েছে, x ইজ ইকুয়াল টু 0 এর জন্য আমাদের কে এর ভ্যালুটা বের করতে হবে, fx-টা কন্টিনিউয়াস আমার বলা আছে। দেখো এখানে x নট ইকুয়ালস টু 0, অর্থাৎ x গ্রেটার দ্যান 0 এর জন্য এই ফাংশন, x লেস দ্যান 0 এর জন্য এই ফাংশন। তাহলে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটের সেম ভ্যালু পাবো, তারপরে অ্যাকচুয়ালি লিমিটটা এক্সিস্ট করছে। তার মানে আমরা এখানে ডাইরেক্টলি লিমিট x টেন্ডস টু 0 এর জন্য করে নিচ্ছি, fx ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 2x বাই x স্কয়ার। 1 মাইনাস cos 2x মানে আমরা জানি 2 sin স্কয়ার x বাই x স্কয়ার। এখানে আমাদের লিমিটটা থাকবে লিমিট x টেন্ডস টু 0, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এই 2টা বেরিয়ে এলো, তাহলে 2 আর এখানে 2, এটা কি হয়ে গেল sin x বাই x তার হোল স্কয়ার। ওকে, তাহলে কি দাঁড়ালো 2 লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ওটার হোল স্কয়ার। আর আমাদের জানা আছে যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x টা 1 হয়, তাহলে স্বভাবতই দিস ইজ 2 ইনটু 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ভ্যালুটা পেয়ে গেলাম 2। তাহলে আমার কন্টিনিউয়াস হতে গেলে আমার কি বলা হয়েছে? লিমিটিং ভ্যালু অফ ফাংশনাল ভ্যালু সেম হতে হবে, লিমিট x টেন্ডস টু 0 fx ইজ ইকুয়াল টু f অফ 0 হতে হবে। তো আমাদের এই ভ্যালুটা পেলাম 2 আর f অফ 0 কত? k, therefore k is equal to 2। এইভাবে আমরা ভ্যালুগুলো বের করে নিতে পারি। ওকে, এরপর আমরা চলে যাব কন্টিনিউটিটা আমাদের মোটামুটি এরকম ধরনের প্রবলেম আসে। এবার আমরা চলে যাব ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিবিলিটিটা এটা ক্লাস তোমরা 11-এ কিছুটা পড়েছো যে ফার্স্ট প্রিন্সিপালটা কি। ওকে, আমরা সেই জায়গাটা থেকে একটু হাইলাইট করব। ডিফারেন্সিবিলিটি করার আগে let fx be a real valued function defined on the closed fx টা রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন করা আছে ওপেন ইন্টারভ্যাল a, b। ওকে, আর c ইন বিটুইন যদি এদের ভেতরে কোনো একটা পয়েন্ট হয়, ওকে, তাহলে আমরা বলতে পারবো fx টা ডিফারেন্সিবল at c if and only fx is differentiable at c if and only limit x tends to c, limit x tends to c কি দাঁড়াবে? fx minus f of c by x minus c exist finitely। এটা যেন আমাদের এক্সিস্ট করে ফাইনাইটলি, অর্থাৎ এটাকে আমরা a প্লাস c বলতে পারবো, অর্থাৎ c পয়েন্টে ফাংশনাল ডেরিভেটিভ। ওকে, তাহলে এবার এই লিমিট এক্সিস্ট করা মানেটা কি? অ্যাকচুয়ালি আমরা আর a প্লাস c আর l a প্লাস c রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটটা যেন আমার সেম হয় ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভের রাইট হ্যান্ড লিমিট কি হবে? লিমিট অ্যাকচুয়ালি আমার কি দাঁড়াচ্ছে? x টেন্ডস টু c প্লাস f অফ x মাইনাস f অফ c বাই x মাইনাস c। c এর রাইট হ্যান্ড থেকে যদি আমরা লিমিটটা নিই ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড থেকে যদি লিমিটটা নিই c মাইনাস fx মাইনাস f অফ c বাই x মাইনাস c, এই দুটো ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে আমার ওই পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভ। এটাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি। লিমিট ধরো h টেন্ডস টু 0 প্লাস f অফ c প্লাস h মাইনাস f অফ c বাই h ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ c প্লাস h মাইনাস f অফ c
বাই এইচ। ওকে, এইভাবে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করে নিতে পারি কোনো একটা পয়েন্টে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ কোনো একটা পয়েন্টে বের করে নিতে পারি। এবং এই দুটো যদি সেম হয়ে যায়, এই দুটো যদি সেম হয়, তাহলে আমরা বলতে পারবো যে আমার ওই পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করেছে। ওকে, এবার আমরা চলে আসবো যে গ্রাফিক্যালি দেখে আমরা কি কোনো একটা ফাংশনকে বুঝতে পারবো সে আদৌ কি ডেরিভেবল কি না, সেটা আমাদের দেখে নিতে হবে। আমাদের যদি অনেক সময় গ্রাফটা করে নিতে পারি, সেখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারবো যে ফাংশনটা ডেরিভেবল কি না। ওকে, ধরো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরা যাক f(x) একটা ফাংশন x-1 mod প্লাস x+1। এই ধরনের প্রবলেমগুলো জয়েন্টে খুবই দেয়, ফলে এই জায়গাগুলো আমাদের ভালো করে একটু দেখে নেওয়া উচিত। দেখা যাক এখানে যদি আমার x-টা গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ x এর ভ্যালুটা মোর দেন 1, এই ধরনের ফাংশনগুলো কি হয়, mod x মাইনাস এটা x মাইনাস a হয়ে যাবে যখন x-টা গ্রেটার দেন a, আর মাইনাস অফ x মাইনাস a হয়ে যাবে যখন x-টা লেস দেন a। এটা গ্রেটার ইকুয়ালস টু বলতে পারা যায়। ওকে, তাহলে আমার যদি x-টা 1 এর থেকে বড় হয়, তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তার মানে কি লিখতে পারবো, x-1 প্লাস x+1, এইভাবে। তার মানে আসছে 2x। ওকে, নেক্সট আসছে আমার x-টা যদি -1 লেসার ইকুয়ালস টু x লেসার ইকুয়ালস টু 1 হয়, -1 লেসার ইকুয়ালস টু x লেসার ইকুয়ালস টু 1 হয়, তাহলে আমরা কি বলতে পারবো, তখন দেখা যাবে যে আমার এটা নেগেটিভ, এটা পজিটিভ। ওকে, তাহলে আমরা কি লিখতে পারবো, দিস ইজ মাইনাস অফ x-1 প্লাস অফ x+1, তাহলে কি দাঁড়াচ্ছে, দিস ইজ 2। আবার যখন আমার x-টা লেস দেন -1 হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, তখন দেখো f(x)টা এটাও নেগেটিভ হয়ে যাবে আর এটাও নেগেটিভ হয়ে যাবে, তার মানে আসবে -2x। তাহলে একটা ফাংশন আমার বিভিন্ন পয়েন্টে আমার নেচারটা কি দাঁড়ালো, বিভিন্ন রকম দাঁড়ালো। কি দাঁড়ালো আসবে, f(x) দেখো -2x, তখন x লেস দেন -1, এটাকে আমরা প্রথমে লিখলাম, = 2 -1 লেস ইকুয়ালস টু x লেস ইকুয়ালস টু 1, আর = 2x কখন x গ্রেটার দেন। তাহলে এই ফাংশনটার নেচার আমরা জানতে পেরে গেছি। এখন এই ফাংশনটা যদি আমরা ওইভাবে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট ডেরিভেবল টেস্ট করি, তাহলে পরিষ্কার দেখতে পাবো এই ফাংশনটা ডেরিভেবল নয়। ঠিক আছে, এরপর তাহলে আমরা এটাকে গ্রাফিক্যালি কি করে বুঝবো, গ্রাফিক্যালি বুঝতে গেলে আমাদের দেখো এটা গ্রাফটা প্লট করতে হবে। ওকে, এটা ধরো x অ্যাক্সিস অরিজিন x ড্যাশ y y। দেখো আমাদের এখানে x -1 আর এখানে x 1, এই পয়েন্টটা নিয়ে নিয়েছি। তাহলে -1 থেকে 1 এর মধ্যে y এর ভ্যালুটা কত, 2, তাহলে y এর ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে 2, এটা y 2 লাইন, 2টা নিয়ে নিয়েছি। এবং দেখা যাচ্ছে x এর ভ্যালুটা যদি 1 এর থেকে বেশি হয়, সেটা কত হবে, 2x। এবং দেখা যাক এই ফাংশনটা হয়ে গেল 2x, আর এই ফাংশনটা হয়ে গেল -2x, এটা -2x, এটা 2x। ওকে, আমরা একটু যদি ভেরিফাই করে নিই, দেখা যাবে এই যে ফাংশনটা এটা কন্টিনিউয়াস হচ্ছে, অর্থাৎ কোথাও কিন্তু এই ফাংশনটার গ্রাফটা কাট করেনি, কন্টিনিউয়াসলি মুভ করছে। তাহলে এটা থেকে আমরা ডেরিভেবল হবে কিনা কি করবো, যেখানে যেখানে আমার কর্নার পয়েন্ট, দেখো এখানে কর্নার হয়ে গেছে, এই একটা কর্নার হয়ে গেছে, একটা কর্নার হয়ে গেছে। এই কর্নার পয়েন্ট, অর্থাৎ কোন পয়েন্টে কর্নার হয়েছে, এই যে তুমি দেখে নাও, x -1 পয়েন্টে কর্নার হয়েছে, x 1 পয়েন্টে কর্নার হয়েছে। তাহলে এই দুটো পয়েন্টে ফাংশনটা কখনোই ডেরিভেবল হবে না। তাহলে আমরা কি পেলাম, x -1 আর 1 পয়েন্টে এই ফাংশনটা ডেরিভেবল নয়। তাহলে আমরা জেনারেল মেথডে কিভাবে বলতে পারবো, দেখে কিভাবে বলতে পারবো, ধরো f(x) একটা ফাংশন, সেটা যদি x -a1 প্লাস mod of x -a2 প্লাস ডট 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 প্লাস mod of x -an। ওকে, তাহলে আমরা বলতে পারবো যে এই ফাংশনটা a1 a2 ডট 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 an এই পয়েন্টগুলোতে আমার ডিসকন্টিনিউয়াস ডেরিভেবল হবে না, কিন্তু ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি যে এই ফাংশনটার ক্ষেত্রে আমরা সরাসরি কিভাবে করতে পারবো। সরাসরি কিভাবে করতে পারবো, যদি আমার ফাংশনটা কন্টিনিউয়াস থাকে, কন্টিনিউয়াস না হলে এটা করা যাবে না। তারপরে f(x)টা কি হয়েছিল, -2x, তখন x লেস দেন -1, আর 2 হয়েছিল -1 লেস ইকুয়ালস টু x লেস ইকুয়ালস টু 1, আর 2x হয়েছিল x গ্রেটার দেন 1।
এটা যদি কন্টিনিউয়াস ফাংশন হয় সরাসরি ডেরিভেটিভ করে দেবো, এফ ড্যাশ এক্সটা হয়ে যাবে -2 এক্স লেস দেন -1 ইকুয়াল টু 0। এখানে আমরা পয়েন্ট দুটোকে স্কিপ করবো, আর এখানে হয়ে যাবে 2 আমার এক্স গ্রেটার দেন 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো পয়েন্টে আমার ডেরিভেটিভ এক্সিস্ট করছে না, -1 পয়েন্টে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, আবার 1এও ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই প্রবলেমটা এইভাবে করা যাবে তখনই যদি ফাংশনটা আমার অ্যাপ্লিকেবল, ফাংশনটা আমার যদি ডিসকন্টিনিউয়াস হয়ে যায় তাহলে আমরা এটাকে আর অ্যাপ্লাই করতে পারবো না। এটা কন্টিনিউটি যদি থাকে সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এবার আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, যে কোনো একটা ফাংশন এফ এক্স সে যদি এক্স ইজিক্যাল টু এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে এক্স ইজিক্যাল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে। ওকে, তাহলে কি দাঁড়ালো? এফ এক্স ফাংশনের ক্ষেত্রে এফ এক্স অ্যাট এক্স ইজিক্যাল টু এ, এখানে লিখো ইফ দেন। ওকে, ইফ যদি ডিফারেন্সিয়েবল হয় দেন কন্টিনিউয়াস হবে। ওকে, বাট কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হবে তার কোনো মানে নেই, এটা ইমপ্লাই করবে, এটা ইমপ্লাই করবে না। ওকে, কন্টিনিউয়াস হলে যে ডিফারেন্সিয়েবল হবে তার কোনো মানে নেই, কিন্তু বাট নট কন্টিনিউয়াস যদি হয় তাহলে সেটা কিন্তু আবার নট ডিফারেন্সিয়েবল। ওকে, এই ধরনের জিনিসগুলো দিয়ে আমরা করতে পারবো। তার একটা এক্সাম্পল ধরো এফ এক্স ইজিক্যাল টু মড এক্স, এই ফাংশনটা আবার যদি আমরা একে গ্রাফিক্যালি প্লট করি দেখো এরকম আসবে। ওকে, তো এফ এক্স এই মড ফাংশনটা আমরা আগেই দেখেছি এটা কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু এর কর্নার পয়েন্ট তৈরি হয়েছে কোন পয়েন্টে? এক্স ইজিক্যাল টু 0 পয়েন্টে কর্নার পয়েন্ট তৈরি হয়েছে। সো এই ফাংশনটা এক্স ইজিক্যাল টু 0 পয়েন্টে ডেরিভেবল হবে না। ওকে, এইভাবে আমরা করতে পারবো। আরেকটা কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট যেগুলো আমাদের সরাসরি দেখে বলতে পারবো। ধরো আমার এফ এক্স একটা ফাংশন দিয়েছে, সেটা কি এক্স টু দি পাওয়ার আলফা সাইন অফ 1/x। ওকে, এটা কখন? এক্স নট ইকুয়াল টু 0 এর জন্য, আর ইকুয়াল টু 0 ফর এক্স ইকুয়াল টু 0 এর জন্য। এই ধরনের ফাংশনগুলো তোমরা একটু নোট করে নেবে, ডিফারেন্সিয়েবল হবে। কখন ডিফারেন্সিয়েবল হবে? কোন পয়েন্টে? অ্যাট দ্য এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে কখন হবে? যদি আমার আলফার ভ্যালুটা এই যে পাওয়ারটা রয়েছে সেটা মোর দেন 1। ওকে, 2 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস হবে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না। কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল at x is equal to 0 if 0 less or equals 0 if 0 less alpha less or equals to 1। ওকে, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে 3 নাম্বার আমাদের এখানে আসবে neither continuous not differentiable, neither continuous or not differentiable at x is equal to 0 if alpha ভ্যালুটা যদি less than 1 হয়ে less or equals to 0 হয়ে যায়। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু সরাসরি করে নিতে পারবো। অনেক সময় এক্সাম্পল দেয়, ধরো এফ এক্স ইজ ইকুয়াল টু তোমার বলা হয়েছে এক্স স্কোয়ার সাইন অফ 1/x, এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কিনা। তো তোমাদের এত ক্যালকুলেশনের কোনো দরকার নেই, এই জিনিসটাকে যদি মনে রাখতে পারো তুমি এখানে দেখে নাও যে আলফার ভ্যালুটা কত, আলফার ভ্যালুটা 2, সো এটা আলফার ভ্যালু 1 এর থেকে বড়, সো এই পয়েন্টে ওই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। ওকে, আর কিছু জিনিস যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, কোনো একটা ফাংশন সে যদি ডিফারেন্সিয়েবল হয় প্রত্যেকটা পয়েন্টে, তবে সেই ফাংশনটাকে আমরা বলবো ডিফারেন্সিয়েবল ফাংশন। তাহলে কী হলো? কোনো একটা ফাংশন তার ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হয় তাকেই আমি বলবো ডিফারেন্সিয়েবল ফাংশন। তাহলে কী দাঁড়ালো? 2 নাম্বার, এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবে। ওকে, নেক্সট আমরা চলে যাব যে a টু দি পাওয়ার x এটা ডিফারেন্সিয়েবল হবে সবসময় কখন? আমার যেন এটা আমার পজিটিভ হয়, এবং তাহলে এটা সবসময় x এর সব ভ্যালুর জন্য ডিফারেন্সিয়েবল হবে। পলিনোমিয়াল ফাংশন সবসময় ডিফারেন্সিয়েবল হবে যে কোনো রিয়েল ভ্যালুর জন্য। নেক্সট হচ্ছে লগারিদম ফাংশন ডিফারেন্সিয়েবল হবে, কোথায় ডিফারেন্সিয়েবল হবে?
তার ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে সেটা ফাংশনটাকে এক্সিস্ট করতে হবে, তবেই হবে। ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এগুলোও ডিফারেন্সিয়েবল হবে। কোথায় হবে? তাদের রেসপেক্টিভ ডোমেনে। ডোমেনটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এফএক্স ডিফারেন্সিয়েবল আর জিএক্স যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে এফএক্স প্লাস জিএক্স, এফএক্স মাইনাস জিএক্স ডিফারেন্সিয়েবল হবে, এফএক্স ইন্টু জিএক্স ডিফারেন্সিয়েবল হবে। এই ধরনের জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং তাদের কোসাইন ফাংশনটাও ডিফারেন্সিয়েবল হবে এবং কম্পোজিশন অফ ডিফারেন্সিয়েবল ফাংশন অফ ডিফারেন্সিয়েবল এফ অফ জিএক্সটাও আমার ডিফারেন্সিয়েবল হবে যদি এফএক্স অ্যাট জিএক্সটা ডিফারেন্সিয়েবল হয়। ওকে, এবার তোমাদের কিছু ডিফারেন্সিয়েবিলিটি জিনিস আমরা এখানে বললাম। এরপর তোমাদের ক্লাস 11-এর যেসব ফর্মুলাগুলো রয়েছে ডিফারেন্সিয়েশনের, সেই ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো তো তোমরা জানোই, আমরা নতুন করে আরও এগুলো বলবো না, শুধু আমরা এইগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো ফাংশনগুলো বলবো। সাইন প্লাস এক্স এর ডিফারেন্সিয়েবিলিটি কথা হল 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। অবশ্যই এখানে মড এক্স এর ভ্যালুটা লেস দ্যান 1 হতে হবে। ডিডিএক্স অফ cos ইনভার্স এক্সটা কত হবে? -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মড এক্সটা লেস দ্যান 1 হবে। ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স, এটা কত হবে? 1/1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ইনফিনিটি লেস এক্স এক্স এর যে কোনো রিয়েল ভ্যালুর জন্য হবে। ডিডিএক্স অফ cot ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু -1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্ষেত্রেও মাইনাস যে কোনো রিয়েল ভ্যালুর জন্য হবে। ডিডিএক্স অফ sec ইনভার্স এক্স, এটা কি হবে? 1/mod x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1 হবে, mod x মোর দেন 1 হবে। ডিডিএক্স অফ cosec ইনভার্স এক্স -1/mod x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1 হবে, mod x এর মোর দেন 1। এই ফর্মুলাগুলো তোমাদের এখানে লাগবে। ওকে, এবার এই ফর্মুলার উপর বেস করে আমরা কিছু অঙ্কও করতে পারবো। সেই অঙ্ক করার আগে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমরা একটু বলে দিচ্ছি। এই নোটটা তোমরা নোট করে নেবে। কি এগুলো তোমাদের আগেও পড়েছো, সেগুলো আমি জাস্ট একটু হাইলাইট করছি। ওয়াই যদি ইউএক্স প্লাস মাইনাস ভিএক্স এটা হয় তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হবে ডিইউ ডিএক্স প্লাস মাইনাস ডিভি ডিএক্স। ওকে, ওয়াই ইজ ইকুয়াল টু সি এফ এক্স যদি হয় তাহলে ডিওয়াই ডিএক্সটা হবে সি ইন্টু এফ এক্স। ওকে, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ সি এক্স যদি হয় তাহলে ডিওয়াই ডিএক্স হবে এফ ড্যাশ সি এক্স ইন্টু সি। এই জায়গাটা মনে রাখবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ওয়াই ইজ ইকুয়াল টু 2 sin x যদি হয় তাহলে ডিওয়াই ডিএক্স, এটা ধরো 3 করলে আরো ভালো হবে, ইজ ইকুয়াল টু 3 cos x হবে। আর এক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়াল টু যদি sin y dx ইজ ইকুয়াল টু cos 2x আর একটা 2 আসবে। ওকে, এইভাবে আমরা এগুলো করতে পারবো। ওকে, এবার নেক্সট আমরা যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো বারবার বলছি আমরা। ওয়াই ইজ ইকুয়াল টু যদি প্রোডাক্ট ফাংশন থাকে সেক্ষেত্রে আমরা কী করবো? ইউআই ডিএক্স ইউএক্স এবং এটার ডেরিভেটিভ হবে ডিভি ডিএক্স প্লাস ভিএক্সটা আনছে এটা হবে ইউ ডিএক্স। ওকে, ওয়াই ইজ ইকুয়াল টু কোসাইন ফাংশন যদি থাকে ইউএক্স বাই ডিএক্স সেক্ষেত্রে কী হবে? ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ভিএক্স এর হোল স্কোয়ার এখানে পাবো, এখানে ভিএক্সটা আনচেঞ্জ, এটা হবে ডিউ ডিএক্স মাইনাস ইউএক্সটা আনচেঞ্জ ডিভি ডিএক্স। এই জিনিসগুলো আমরা করে নিতে পারবো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্যারামেট্রিক। ধরো এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ টি দিয়েছে আর ওয়াই ইজ ইকুয়াল টু অ্যানাদার ফাংশন অফ টি দিয়েছে। তো আমাদের এখান থেকে ডিএক্স ডিটিটা কী পাবো? যেহেতু এটা টি এর ফাংশন তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে ইজ ইকুয়াল টু পাবো এফ ড্যাশ টি অ্যান্ড ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু পাই ড্যাশ টি। কিন্তু আমাকে বের করতে হবে ডিওয়াই ডিএক্স। সো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স। তার মানে কি ডিওয়াই ডিটি হচ্ছে পাই ড্যাশ টি আর এটা ডিটি ডিএক্স মানে উল্টে যাবে, সেটা হয়ে যাবে এফ ড্যাশ টি। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সেগুলো কি? ধরো আমার ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, তার পাওয়ারে একটা ফাংশন দিয়েছে, বা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স তার পাওয়ারে বা প্রোডাক্ট ফাংশন দিয়েছে জি এক্স
hx এরকম প্রোডাক্ট ফাংশন দিয়েছে। এরকম ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা বোথ সাইড লগ ধরে নেব। এরকমভাবে করবো লগ y কিছু করে এই সাইডটায় লগ ধরলে কি হবে, gxটা নেমে আসবে, লগ অফ fx হয়ে যাবে। এরপর আমরা ডেরিভেটিভটা করব। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি একটা এক্সাম্পলের উপর বেস করে আমরা করব। ধরো আমার বলা হয়েছে y is equal to sin inverse x প্লাস, এক্সাম্পলটা আমরা করে নিচ্ছি, প্লাস sin inverse root under 1 minus x square। দুটো কেস হবে। এক নাম্বার হচ্ছে এক্সটা যদি বিলং করে 0 থেকে 1 এর মধ্যে, আর 2 নাম্বার হচ্ছে এক্সটা যদি বিলং করে -1 থেকে 0। ওকে, আমরা দুটো কেস কনসিডার করে করব। ফার্স্ট হচ্ছে আমরা এখানে x is equal to sin θ যদি ধরে নিই, y is equal to কি পাবো, sin θ যদি হয় sin ইনভার্স x টা হয়ে যাবে থিটা, আর এটা কি হবে sin ইনভার্স দেখো cos θ। ওকে, এবার cos θ কে আমরা কি করতে পারি, sin of π/2 মাইনাস থিটাও করতে পারি, sin of π/2 প্লাস থিটাও করতে পারি। আমরা কোনটা করব, সঙ্গে সঙ্গে আমাদের এই ইন্টারভ্যালটা দেখতে হবে এক্স এর ভ্যালুটা কোথায় আছে। আমাদের এক্স বলা আছে 0 থেকে 1 এর মধ্যে, 0 লেস x লেস 1, তার মানে 0 লেস sin থিটা লেস 1, এবং 0 লেস π/2 লেস লেস থিটা লেস π/2। ওকে, তাহলে মাইনাস π/2 লেস মাইনাস থিটা লেস 0। ওকে, এবার আমাকে দেখতে হবে এই যে জিনিসটা, এই দুটোর মধ্যে কোনটা আমার সাইন ইনভার্সের যেটা -π/2 থেকে π/2 এর রেঞ্জের মধ্যে থাকছে। আমরা স্বভাবতই দেখতে পাবো যে এই ভ্যালুটা আমরা বোথ সাইড যদি আমরা π/2 অ্যাড করে দিই, 0 লেস π/2 মাইনাস থিটা লেস π/2, এই ভ্যালুটা ওই রেঞ্জের মধ্যে থাকছে। সুতরাং তখন আমরা কি করব, এই জায়গাটাতে আমাদের থিটা রইল, দিস ইজ সাইন ইনভার্স সাইন অফ কি করবো π/2 মাইনাস থিটা করবো। তাহলে কি দাঁড়ালো, থিটা প্লাস π/2 মাইনাস থিটা, থিটা থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে dy/dx, π/2 এটা কনস্ট্যান্ট ফাংশন, এর ডেরিভেটিভ হয়ে গেল 0। ওকে, আবার যদি আমাদের কেসটা -1 লেস x লেস 0 এর মধ্যে থাকে, তাহলে -1 লেস sin থিটা লেস 0, তার মানে -π/2 লেস থিটা লেস 0। সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে π/2 প্লাস থিটা এই ভ্যালুটা কিন্তু আমার সুইটেবল রেঞ্জে থাকছে। সেক্ষেত্রে আমরা কিভাবে করব একটু দেখে নেওয়া যাক। কি হবে, দিস ইজ থিটা, দিস ইজ সাইন ইনভার্স cos অফ থিটা, তার মানে থিটা সাইন ইনভার্স এটা সাইন অফ π/2 প্লাস থিটা। ওকে, ওই রেঞ্জের মধ্যে থাকলে আমাদের এটা চলে আসবে। সেক্ষেত্রে আমার কি হবে, থিটা প্লাস π/2 প্লাস আবার থিটা, মানে এটা 2 থিটা, মানে 2 থিটা আমাদের সাইন ইনভার্স এক্স প্লাস π/2। তাহলে dy/dx টা কি হবে, dy/dx টা হবে 2 সাইন ইনভার্সের ডেরিভেটিভ 1/√x² প্লাস এটা 0। ওকে, তাহলে আলটিমেট আমরা কি পেলাম, 2/√1 - x²। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে পারবো। আমরা নেক্সট ডিফারেন্সিয়েশনের ক্লাসে মোটামুটি ফার্স্ট অর্ডারের কিছু প্রবলেম ও সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ কীভাবে করতে হয় করে আমরা ডিফারেন্সিয়েশনের প্রবলেমগুলো শেষ করতে পারবো। তারপর আমরা ইন্টিগ্রেশনের কোশ্চেনে যাব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।